বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রিয়তি নাজিয়া। ওয়েলকাম টু লার্ন বাংলা উইথ প্রিয়তি। আজকে আমাদের পাঠ ষষ্ঠ শ্রেণীর প্রথম কবিতা জন্মভূমি। আচ্ছা, তো প্রথমে জন্মভূমি কবিতাটি পড়ে শোনানো যাক। জন্মভূমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে। আচ্ছা, এই কবিতার প্রধানত কবি তার দেশপ্রেমকে ফুটিয়ে তুলেছেন। যেমন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এখানে কবি দেশকে তার মায়ের সাথে তুলনা করেছেন। আমরা সকলে জানি দেশ আমাদের মাতৃভূমি, সেই হিসেবে দেশকে তিনি মায়ের সাথে তুলনা করেছেন। কবি এই দেশেতেই জন্মগ্রহণ করে তার নিজেকে সার্থক মনে করেন এবং এই দেশকেই তিনি ভালোবাসেন। এই লাইন দুটির মধ্য দিয়ে তার দেশপ্রেমটা ফুটে উঠেছে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। এখানে কবি বলেছেন যে দেশ রানীর মতো অনেক ধন সম্পদ আছে কিনা তার দেখার দরকার নেই। তিনি সুজলা সুফলা শস্য শ্যামল ছায়ায় তিনি থাকতে চান। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি এসে। এখানে তিনি বলেছেন যে এ দেশ ছাড়া কোথায় এত ফুল ফোটে, কোথাকার ফুলের এত গন্ধে তিনি আকুল হন, আবার কোন আকাশের চাঁদ দেখে তিনি খুশি হন। তিনি প্রাকৃতিক সৌন্দর্যটাকে তুলে ধরেছেন দেশের এখানে। আঁখি মেলে তোমার আলো প্রথম তোমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে। এখানে বোঝানো হয়েছে কবি জন্মগ্রহণ করেছেন এই দেশে, তিনি জন্মের পর প্রথম এই দেশের আলোতেই চোখ মেলেছেন। সেভাবে একদিন তিনি যখন মারা যাবেন, এই দেশেই তিনি চোখ বুজতে চান, এদেশের মাটিতেই শায়িত হতে চান। এই কবিতায় চরম দেশের প্রতি মাতৃত্ববোধ ফুটে উঠেছে। এই কবিতায় কবি মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং আত্মার সম্পর্কটি ফুটিয়ে তুলেছেন। তিনি দেশকে মা হিসেবে কল্পনা করেছেন এবং তার আশ্রয়কে স্বর্গসম বলে বর্ণনা করেছেন। মানুষের অস্তিত্ব এবং অনুভূতির সঙ্গে তার দেশ মিশে থাকে, এ কথাই তিনি তুলে ধরেছেন। চলো দেখা যাক কিছু শব্দার্থ দেখে নিই। যেমন, সার্থক সফল, জন্ম বা জনম মানে জন্ম, এখানে নয়ে ময়ে শব্দটি যুক্ত বর্ণ, এটা খেয়াল রাখবে। ন এবং ম যোগ করে নয়ে ময়ে হয়। এরকম আরো উদাহরণ রয়েছে, যেমন রত্ন, রতন, যত্ন, যতন। এখানে সাধু ভাষা বা চলিত ভাষার ক্ষেত্রে যে ভেঙে উচ্চারণ করা হয়, চলিত ভাষার ক্ষেত্রে সেই জিনিসটা বলা হয়েছে। জন্ম জনম হয়ে গেছে, রত্ন রতন হয়ে গেছে, এরকম। আকুল মানে উৎসুক, ব্যগ্র, অধীর, মানে কোনো কিছুর প্রতি অধীর উৎসাহীহীন হয়ে থাকা। আর মুদবো মানে বুঝবো বা চোখ বন্ধ করবো। এখানে কবিতার চোখ বোঝার বা চোখ বন্ধ করা মানে মৃত্যুর কথা বলেছেন। পাঠের উদ্দেশ্য, এই কবিতাটি পাঠের উদ্দেশ্য হলো মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। পাঠ পরিচিতি, এই গীতাবাণীতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ এবং গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরে তার জীবনের সার্থকতা। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা তার তাতে কিছু যায় আসে না, কারণ তিনি মাতৃভূমির স্নেহছায়ায় সুখ শান্তি লাভ করেছেন, তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে তিনি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, জ্যোৎস্না, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে তোলে। মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে, তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। আচ্ছা, এবার চলে আসি কবি পরিচিতিতে। এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমত সকলে আমরা তাকে কবি, বিশ্বকবি হিসেবে চিনি। তার বিশেষত্ব হচ্ছে
তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কবি। গীতাঞ্জলি নামক ইংরেজি কবিতার জন্য 1913 সালে তিনি এই পুরস্কারটি লাভ করেন। এক্ষেত্রে একটা অতিরিক্ত কথা বলে রাখি, গীতাঞ্জলির যে ইংলিশ অনুবাদটা ছিল সেটা হলো সংস অফ অফারিংস। কেবল কবিতা নয়, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ ইত্যাদিতেও সকল শাখায় তিনি ঐশ্বর্যমণ্ডিত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসালটা দেখে নিই। 1861 সালে 7ই মে এবং 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ঠিক আছে। স্কুলে তার কিন্তু তিনি কিন্তু স্কুলে নিয়মিত শিক্ষা পাননি। 17 বছর বয়সে বিদেশে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, মানে ল নিয়ে পড়তে গেছিলেন তিনি। সে পড়াও শেষ না হতে তিনি দেশে ফিরে আসেন। তিনি কিন্তু পড়াটা শেষ করেননি, কিন্তু স্বশিক্ষা এবং সাধনায় বাংলা ভাষা এবং সাহিত্যে তিনি অতুলনীয় সমৃদ্ধি এনে দেন। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী। বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। তিনি নতুন শিক্ষার ধারা আনার চেষ্টা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো দেখে নিই। সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা, এগুলো হলো কাব্য। ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ, শেষের কবিতা, এগুলো হলো উপন্যাস। গল্প সংকলন, গল্পগুচ্ছ, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী, এগুলো হলো নাটক। এই জিনিসগুলো কিন্তু খুব মনে রাখা লাগবে, সারাটা জীবনে এগুলো কাজে লাগবে। তোমার বড় হওয়া পর্যন্ত চাকরি পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, সবসময় কাজে লাগবে। এখন তো তোমরা ছোট থেকে এগুলো মনে রাখাই ভালো। তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ এবং খাপছাড়া। অথচ তোমাদের এমসিকিউ কিন্তু দিতে পারে, এখান থেকে কোনো বই বা কিছু দিয়ে বললো তার লেখা কবিতা বা তার লেখা নাটক কোনটি, তোমাদের জন্য এভাবে কাজে লাগবে। তার জন্মসাল, মৃত্যুসাল দিতে পারে। আর আমরা সকলেই জানি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতাটি লিখেছেন তিনি। তিনি আমাদের এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত। আর তিনি মৃত্যুবরণ কবে করেন? 1941 সালের 7ই আগস্ট। 1348 সালে 22শে শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। কবি পরিস্থিতিটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথম নোবেল বিজয়ী, এটা খেয়াল রাখতে হবে। গীতাঞ্জলি কবিতার জন্য 1913 সালে নোবেল পায়, এটা খেয়াল রাখতে হবে। জন্ম, মৃত্যু আর তার বইগুলো বা লেখাগুলো, এগুলো মনে রাখতে হবে বিশেষ করে। আচ্ছা, এবার আমরা যাই বহু নির্বাচনী প্রশ্নের বইয়ের। কবির মন আকুল হয় কিসে? ফুলের গন্ধে। জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেশের মানুষ, জন্মভূমি, প্রকৃতি, গভীর দেশপ্রেম। কবিতায় কিন্তু মানুষ নিয়ে তেমন কোনো কথা বলা হয়নি, জন্মভূমি, প্রকৃতি এবং দেশপ্রেমটা ফুটে উঠেছে বিশেষ করে। তার উত্তর হবে ঘ। বনের পরে বন চলেছে, বনের নাহি শেষ, ফুলের ফলের সুবাস ভরা এ কোন পরীর দেশ, নিবিড় ছায়া আধার করা পাতার পারাবার, রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার। চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে কিসের? বাংলাদেশের প্রকৃতির চিরায়ত সৌন্দর্যের, প্রাকৃতিক ঐশ্বর্যের। এখানে কিন্তু এই কবিতাটির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যের কথাটাই বলা হয়েছে, তো 1 আর 2 হতে পারে। জন্মভূমি কবিতার আলোকে চরণ দুটিতে কবির মনের দুইটা কবিতাতে কিন্তু দেশপ্রেম যেটা সেটা ফুটে উঠেছে। দেশপ্রেমের জন্যই তো সৌন্দর্য, সেটাই তো বলা হয়েছে, দেশের সৌন্দর্য থেকেই তো ফুটে উঠেছে। দেশের সৌন্দর্যের প্রতি তো প্রেম দেশপ্রেমের হিসেবে প্রকাশ পেয়েছে, তাই না? আচ্ছা, এবার চলে আসি সৃজনশীল প্রশ্নে। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদের স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এটি কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান। কবির অঙ্গ কিসে জুড়ায় কিসে? কবির অঙ্গ কিসে জুড়ায়? দেখি তো পারো কিনা, বলার চেষ্টা করো কমেন্টে। কবির অঙ্গ জুড়ায় কিসে? অঙ্গ বলতে কিন্তু এখানে শরীরের কথা বলা হয়েছে। এখানে অঙ্গ মানে শরীরের অঙ্গ, সেটাই বোঝানো হয়েছে। শরীর আসলে
শীতল ছায়া এসে যে জুড়ায় সেই কথাটা বলা হয়েছে, তার মানে মাতৃভূমির ছায়া এসে কবির অঙ্গ জুড়ায়। কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। কবির শেষ ইচ্ছাটা কি? শেষ ইচ্ছা কিন্তু শেষের লাইনে বলা হয়েছে, তিনি কি ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে, মানে কবি এই দেশের মাটিতেই জন্মগ্রহণ করেছেন, এই দেশের মাটিতেই তিনি চোখ বুজতে চান, মৃত্যুবরণ করতে চান, সেটার কথা বলা হয়েছে। এখানে তোমরা 2 মার্কের জন্য এক লাইনে জ্ঞানমূলক একটা লাইন লিখতে পারো যে জন্মভূমি কবিতা অনুযায়ী কবির শেষ ইচ্ছে যে তিনি দেশের মাটিতে মৃত্যুবরণ করতে চান, তারপর তুমি 2-3 লাইনে এটাকে ব্যাখ্যা করে দিতে পারো, 2টা প্যারা করে। এবার 3 মার্কের জন্য গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায়? আচ্ছা, এখানে 2 জায়গাতেই কিন্তু দেশপ্রেম, দেশের যে সৌন্দর্যের প্রতি প্রেম, এটাই প্রকাশ পেয়েছে। তো এক্ষেত্রেও তুমি কিন্তু এক লাইনে আগে জ্ঞানের কথাটা বলে নিতে পারো যে দেশপ্রেমের বা দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথাটা বলা হয়েছে, সেটা বলার পর তুমি বলতে পারো প্রথমে তুমি উদ্দীপকে কি বলা হয়েছে, উদ্দীপকের কবিতা বা উদ্দীপকের গল্প যেটাই থাক সেটাখানে কি বলা হয়েছে সেটা বলতে পারো। তারপর তুমি তোমার নিজস্ব কবিতা, যে মানে পাঠ্যপুস্তকের যে কবিতা, যেমন এখানে জন্মভূমি, এই কবিতায় কি বলেছেন কবি, এই এই দুইটার সাথে কন্ট্রাস্ট করে মিলিয়ে উদ্দীপক আর হলো বইয়ের কবিতা বা গল্পের সাথে মিলিয়ে তুমি 3 নাম্বার প্যারাটা লিখতে পারো। আর ঘ নাম্বার মানে 4 নাম্বার প্রশ্নের জন্য তুমি 4টা প্যারা করতে পারো। উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার এখানে যৌক্তিকতা কি? এখানে 2 জায়গাতে প্রাকৃতিক ঐশ্বর্যের দিক দিয়ে যে রানী, আমাদের দেশ যে প্রাকৃতিক ঐশ্বর্যে পরিপূর্ণ সেটার কথা বলা হয়েছে, সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, সেদিক দিয়ে যে আমাদের দেশ ধনরত্নে পরিপূর্ণ, সুজলা সফলা শস্য শ্যামলার ধনরত্ন, সেই হিসেবে রানী বলা হয়েছে। প্রথমে তুমি এক লাইনে জ্ঞানমূলক লিখে তারপর উদ্দীপকের কথাটা তুমি বলতে পারো, উদ্দীপকে কি বলা হয়েছে 2-3-4 লাইনে। তারপর তুমি আরেকটা প্যারায় তোমার কবিতায়, পাঠ্যপুস্তকের কবিতায় কি বলা হয়েছে, জন্মভূমি কবিতায় এটা বলা হয়েছে। তারপর তুমি লাস্টের প্যারায় তুমি 2টা মিলিয়ে লিখবা, যে যেহেতু এখানেও এটা বলা হয়েছে মানে উদ্দীপকেও এটা বলা হয়েছে, আর হলো তোমার উদ্দীপক আর হলো তোমার প্রশ্নে যেটা উদ্দীপক আর হলো তোমার কবিতা যেটা বলা হয়েছে, ওই 2টা মিলিয়ে তুমি লাস্টে লিখতে পারো এই জন্য এই কবিতায় জন্মভূমিকে রানী বলে সম্বোধন করা হয়েছে। আচ্ছা।